মানবিক করিডোর না মানবিক সহায়তা? মানবিক সহায়তার কথা যে এখন বলা হচ্ছে, করিডোর ছাড়া মানবিক সহায়তা কিভাবে পৌঁছবে? ধন্যবাদ। এটা খুবই প্রাসঙ্গিক বিষয় এবং আমাদের একটা মারাত্মক ভুল বোঝাবুঝির মধ্যে আমরা রয়েছি। পুরা বিষয়টাকে এই প্রথম আলো বিকৃত ব্যাখ্যা দিচ্ছে। এটা ভারতীয় একটা ষড়যন্ত্র। ভারত এই পুরো বিষয়টা যখন জানতে পারলো, তাদের ওই প্রোপাগ্যান্ডা ছিল যে আরাকান আর্মি নাকি চিটং নিয়ে নিবে, আরাকান আর্মি বাংলাদেশে প্রবেশ করেছে, এই ধরনের প্রোপাগ্যান্ডা। কিন্তু এগুলা কিন্তু কোনো বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়নি, বরং এটা একটা বৃহত্তর ছকের অংশ ছিল, যেখানে আমরা বাংলাদেশের সামরিক বাহিনী ও বাংলাদেশ সরকার আরাকান আর্মিকে সেইটুকু প্রিভিলেজ দিয়েছে যাতে অপারেট করে। আর তাছাড়া ওইখানে ঘন জঙ্গল আসতে পারে। আমি যেই কথাটা বলতে চাই যে প্রথম আলো যেভাবে পুরো জিনিসটা তুলে ধরেছে, এটা মোটেও না। এটা বার্মা অ্যাক্টের অনেক আগে থেকেই গৃহীত বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করে মায়ানমারে যে শেষ পর্যন্ত যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে, মায়ানমারের সরকারকে রিকগনাইজ করে না এবং মায়ানমারে গণতন্ত্রের ধারণাকে সাপোর্ট করে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট উদ্দেশ্য হচ্ছে রাখাইন অঞ্চলে সেখানে যেন পুরোপুরি স্বাধীন হয়ে যায় বা সেখানে মার্কিন উপস্থিতি সেটা সম্ভব হয়। এবং সেখানে বাংলাদেশি হতে যাচ্ছিল অনেক আগে থেকেই প্ল্যান করা। এই হাসিনার জন্য ঘটে নাই যে তার এলাই। আর বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে যে এটা মূলত একটা সামরিক অপারেশন, এবং এই ধরনের সামরিক অপারেশন যখন এইড গিভিংয়ের কনটেক্সট নিয়ে যায়, তার আরও ওয়াইডার মিনিং রয়েছে। এখানে এটা গোপন রাখা হয়েছে এবং পলিটিক্যাল পার্টিসদের এখানে আসার কোনো প্রয়োজনই নাই, কেননা এটা জানাজানি হয়ে গেলে ভারত অমনিতেই এখানে তার যে প্রভুভক্ত যারা রয়েছে তাদেরকে দিয়ে উস্কানি দিয়ে এখানে পুরো জিনিসটাকে উল্টায় দেবে। আজকে যদি জাতিসংঘ বা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আহ্বান না জানিয়ে ভারতকে আহ্বান জানাতো, ভারত তাইলে সবচেয়ে বেশি খুশি হতো। কারণ মায়ানমারে আরাকানে সে তার উপস্থিতি, সামরিক উপস্থিতি রাখতে পারার আন্তর্জাতিক স্বীকৃত সুযোগ পেলে সেখানে প্রচণ্ডভাবে সে এটা ব্যবহার করে। ভারতকে জানানো না কেন? ভারতকে জানানো হয়নি, এটা ইচ্ছা করেই জানানো হয়নি। এটা কূটনীতিতে বাংলাদেশের জয়। এবং আমি বলবো যে আমাদের ডক্টর খলিলুর রহমান, তিনি দীর্ঘ সময় এটা নিয়ে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে আলোচনা করেছে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের সাথে আলাপ করেছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল যখন বৈধতা দিয়েছে আরাকান আর্মির সাথে কথা বলার, এবং সেখানে স্পেকুলেট করা হচ্ছে যে বিরাট একটা ফ্যামিন হতে পারে, মার্চ এপ্রিলের দিকে চিন্তা করা হয়েছিল। বাংলাদেশের ভিতর থেকে করিডোর মানে এটাকে একটা পথ দিয়ে তো যেতে হবে, এটা তো আকাশ দিয়ে উড়ে যেতে পারবে না। আর যেটা বলতেছে সিটওয়ে থেকে ওইখানে নৌপথ দিয়ে, সেটা সম্ভব না। ওই অঞ্চলে যুদ্ধ বিগ্রহ চলে আসছে, সেখানে সিটওয়েতে দীর্ঘ সময় ধরে এই মায়ানমার রেজিমের নিয়ন্ত্রণ রয়েছে। আশেপাশে এখন ওই যে 20% কথা বলা হয়েছে, ওইটা সমুদ্র পোর্টের ওই জায়গাটাতেই নিয়ন্ত্রণ, ওইখান থেকে নেওয়া অসম্ভব। যদি নিতে হয়, বাস্তবসম্মত উপায় হচ্ছে এই যে আমাদের যে ল্যান্ড বর্ডার আছে, এখান থেকে একটা করিডোর সৃষ্টি করে সেখানে যাবে। এখন করিডোর শব্দটা নাও ব্যবহার না করলে নাও হতে পারে। এটা কি শুধু শব্দের খেলা নাকি আরো অন্য কিছু? মানে সহায়তা অবশ্যই থাকবে, কারণ বাংলাদেশের মূল উদ্দেশ্য হচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা চায়। আমাদের এই মাসখানেক আগে এটা কিন্তু ওয়াইডলি রিপোর্টেড হয়েছিল যে বাংলাদেশের 3টা ডিভিশন সিলেক্টেড হয়েছে যারা এই অপারেশনে কাজ করবে, এবং 3টা ডিভিশনই অত্যন্ত ওয়েল প্রিপেয়ার্ড। তাদের জাতিসংঘে প্রচুর অভিজ্ঞতা রয়েছে, এবং যদি এই করিডোর ব্যবহার করার ক্ষেত্রে বাধা আসে, আক্রমণ আসে, সেগুলো মোকাবেলা করার মতো তাদের পিস কিপিং, পিস এনফোর্সমেন্টের যে অভিজ্ঞতা আফ্রিকাতে ঘটেছে, তাতে তাদের জন্য এটা কিছুই না, খুবই স্বাভাবিক একটা সামরিক বাহিনীর জন্য কিছুই না। আমি আমাদের এখানে পিস কিপিং মিশনের সদস্যরা থাকবে 24 ইনফ্যান্ট্রি ডিভিশন। না ভাইয়া, কিন্তু একটা কথা শুধু না, ভাই এটা বলছেন কিন্তু একটা যুদ্ধের প্রস্তুতি, একদম কোর জায়গায় কথা হচ্ছে। আসবো আপনার কাছে। 24 ইনফ্যান্ট্রি ডিভিশন, 10 ইনফ্যান্ট্রি ডিভিশন আর 17 ইনফ্যান্ট্রি ডিভিশন, তিনটাই চট্টগ্রাম, সিলেট ও রামুতে প্লেস। এই ইনফ্যান্ট্রি এগুলো, এই যে আমি এখন বলছি, এগুলো কিন্তু বের হয়ে গিয়েছে, এগুলো বের হয়ে যাওয়ার কথা না। এগুলো সামরিক বাহিনীর জন্য গোপনীয়তা রক্ষা করা অপরিহার্য। আর সবচেয়ে খারাপ সিদ্ধান্ত, বাজে সিদ্ধান্ত হচ্ছে যেটা এই ফখরুল ইসলাম আলমগীর বলছে যে গাজাতে পরিণত করবে। কতখানি মানে ল্যাক অফ নলেজ অফ সিকিউরিটি স্টাডিজ। গাজাতে পরিণত করার তো প্রশ্নই ওঠে না। এখানে বাংলাদেশের অংশগ্রহণ হচ্ছে
দীর্ঘমেয়াদী এই যে এইখানে যে পরিচিতি লাভ করবে বাংলাদেশের সামরিক পদক্ষেপ ফুটস্টেপ পড়ার ফলে আমাদের সামরিক বাহিনী পুরো অঞ্চলটার সাথে পরিচিত হবে। ভবিষ্যতে যদি এই যে পুরো কোন অঞ্চলের সাথে পরিচিত এই যে অঞ্চলে রাখাইন অঞ্চল যে পথ সৃষ্টি করা হবে এবং যেখানে যদি আমাদের 3টা ডিভিশন, তাতে করে আমাদের কি লাভ হবে? আমাদের সেনাবাহিনী ওই অঞ্চলে আমাদের লাভ হবে যে পুরো অঞ্চলটা সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জন করা, কিভাবে ভবিষ্যতে যদি আমরা কি যুদ্ধে জড়াবো যে তাদের অঞ্চল সম্পর্কে জ্ঞান। আপনি আমার কথা শেষ করতে দেন, আপনি যুদ্ধের কথা তুলতেছেন কেন? না, ঠিক আছে। যদি সেখানে আমাদের রোহিঙ্গাদেরকে আলটিমেটলি তাদের নিজের আবাসভূমিতে নিতে হয় সেফ জোন হিসাবে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীকেই একটা মুখ্য ভূমিকা পালন করবে হয়তোবা আমেরিকান আর জাতিসংঘের সমর্থন নিয়ে। এবং এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যদি আরাকান আর্মি, যাদেরকে বলা হয় মানে সবচেয়ে অর্থোডক্স বুদ্ধিস্ট অপোনেন্ট অফ এই আরাকান আর্মির সাথে অনেক কথা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল প্রভাব রয়েছে। এমনকি আমি মনে করি যে চীনেরও এইখানে বাংলাদেশের সামরিক উপস্থিতি এবং এই শান্তি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সামরিক উপস্থিতির ব্যাপারে চীনের আপত্তি থাকার কথা না, কেননা তারা জানে যে আরাকান আর্মি একটা বড় নুইসেন্স চীনের জন্য এবং সেখানে বারবার চীন স্টেবিলিটি খুঁজছে। আরাকান আর্মি হ্যাজ বিন এ সোর্স অফ ইনস্টেবিলিটি। আমাদের সামরিক উপস্থিতি থাকলে তখন সেখানে চীনের জন্য তার যে নিয়ন্ত্রণ রয়েছে ইকোনমিক জোনে এবং ওই অঞ্চলে, সেটা ইজিয়ার হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আরাকানের ফেইট ডিসাইডেড হবে, একদিকে রাখাইনরা থাকবে আরেকদিকে রোহিঙ্গারা থাকবে, কোএক্সিস্টেন্সের প্রক্রিয়া গড়ে তোলা। এখানে আমেরিকা আর জাতিসংঘ যৌথ ভূমিকা পালন করবে। একমাত্র ভারত ছাড়া অন্য কোনো দেশের এতে আপত্তি নাই। আর বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা একটু জিনিস জানতে চাইছি আপনার কাছ থেকে। একটু আগে আপনি যেটা বলেছেন যে এই যে ভারতের কথা আপনি যেটা বলেছেন যে ভারতকে এই দায়িত্বটা না দিয়ে আমাদের কাছে জাতিসংঘ এই প্রস্তাবটা করেছে, আমরা কি এটাকে ক্রেডিট হিসেবে দেখবো কিনা? তাহলে পররাষ্ট্রনীতিতে ক্রেডিট হিসেবে দেখবো যে আমাদের কাছে মানবিক করিডোর চেয়েছে। এই অর্জনটা সম্ভব হতো না যদি আমাদের প্রফেসর ইউনুস না থাকতো। এই অর্জনটা সম্ভব হতো না যদি আমাদের ডক্টর খলিলের মতো এত বিচক্ষণ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষের উপর মার্কিন নিরাপত্তা কাউন্সিল আস্থা রাখত, যার কারণে অজিত দোভাল চেয়েছে এই গত 2-3 মাস থেকে অজিত দোভালের একমাত্র এইম হচ্ছে ডক্টর খলিলকে এই বাংলাদেশের এই দায়িত্ব থেকে পরিহার করানো।